ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে জীব বৈচিত্র্য, এই জীব বৈচিত্র্য চ্যাপ্টারটি আমি ডিটেলসে বোঝাবো। তোমাদের সিলেবাসে জীব বৈচিত্র্যটি রয়েছে এবং জীব বৈচিত্র্য চ্যাপ্টার থেকে বিগত বছর আমরা দেখেছি অনেক কটা কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। এখান থেকে এবছর কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, যারা প্রস্তুতি নিচ্ছ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। এই জায়গাগুলো থেকে কোশ্চেন হুবহু কমন পাবে। ছোট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, কিন্তু কোশ্চেন গুলো একটু অ্যাডভান্স লেভেল থেকেই দেওয়া হয়। অবশ্যই ক্লাসটি করো। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, তোমরা জানো আমাদের পেইড ব্যাচে পড়ে প্রচুর স্টুডেন্ট বিগত বছর গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তুমিও যদি এই অল্প সময়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও, আমাদের যে নতুন পেইড ব্যাচ চলছে, এই নতুন পেইড ব্যাচে তুমি অ্যাডমিশন করতে পারো। টোটাল তোমাকে 699 টাকা পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। একবার 699 টাকা পেমেন্ট করলে কোনো মান্থলি টাকা আমরা নিই না। 699 টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে থেকে লাইভ ক্লাস পাবে, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার এভরিথিং পেয়ে যাবে। আমরা সিলেবাস অনুযায়ী, তোমাদের যে সিলেবাসে 6টি সাবজেক্ট রয়েছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, এই 6টি সাবজেক্টের ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই দেব। তো যারা বিস্তারিত জানতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। তো এখানে আমরা ক্লাস শুরু করছি জীববৈচিত্র্য থেকে। জীববৈচিত্র্য কি? তো আমাদের প্রথমে জানতে হবে যে জীববৈচিত্র্য মানে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য। মানে আমি যদি তোমাকে বলি যে একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের জীব রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন বিভিন্নতা রয়েছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এইটাকে আমরা জীববৈচিত্র্য বলবো। তো বিজ্ঞানী নর্স এবং ম্যাকমানুস, ইনি 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানী ওয়াল্টার রোজান বিজ্ঞানী ওয়াল্টার রোজান 1985 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন। তাহলে এবারে জীববৈচিত্র্যগুলো যখন প্রকাশ পাচ্ছে, কিভাবে নানা দিক থেকে জীববৈচিত্র্য প্রকাশ পাচ্ছে বা তার যে উদাহরণ যদি আমি তোমাকে বলতে চাই, তো এগুলো জানতে হবে যে কোন জীববৈচিত্র্য বা কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের আকৃতি, তাদের গঠনভঙ্গি, তাদের প্রভেদ, জনন সম্পূর্ণ করার জন্য জীবের মধ্যে বিভিন্ন পদ্ধতি, আশ্রয়, কোন বাগানের বিভিন্ন রঙের ফুলের এইরকম জীববৈচিত্র্যের প্রকাশ, প্রবাল দ্বীপের বিভিন্ন প্রবাল, বনভূমির বিভিন্ন উদ্ভিদ, এইগুলোকে আমরা এক কথায় যে বিভিন্ন রকমের একটি বাস্তুতন্ত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পূর্ণ জীব, সেগুলোকে আমরা জীব বৈচিত্র্য হিসেবে চিনি। তো এখানে জীববৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব রয়েছে। যেমন খাদ্য উৎপাদন করতে, যেমন আমরা দুধ, ডিম, মাছ, মাংস খাচ্ছি, তাহলে বিভিন্ন জীব, যেমন উদ্ভিদের কাছ থেকে জোয়ার, ভুট্টা, গম, ধান এগুলো পাচ্ছি, তাহলে এগুলো কি খাদ্য উৎপাদন করছে জীববৈচিত্র্যের জন্য। বিভিন্ন ধরনের সবুজ উদ্ভিদ বা বিভিন্ন ধরনের যে প্রাণীজ রয়েছে, সেই প্রাণীজরা আমাদের কি করছে? খাদ্য উৎপাদন করছে, আমাদেরকে খাদ্য যোগান দিচ্ছে। তাহলে এই জায়গাগুলো আমরা জানবো। তারপর দেখো ড্রাগ ও ওষুধ পদ্ধতি। বিভিন্ন ধরনের যে ওষুধ, যেমন কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ, রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ, ডাটুরিন হাঁপানির ওষুধ, এইগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? উদ্ভিদের দেহ থেকে পাচ্ছি। বা সাপের বিষ থেকে যে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে যে এপিস উৎপাদন করছে, এগুলো আমাদের কি করছে? এগুলো আমাদের ওষুধ হিসেবে আমাদের দেহে কাজে লাগছে। তাহলে জীববৈচিত্র্য ড্রাগ এবং ওষুধ প্রস্তুত মানে ওষুধ প্রস্তুতিতেও সাহায্য করছে। তারপরে বাস্তুতন্ত্রকে রক্ষা করছে বিভিন্ন আলাদা আলাদা প্রজাতি বা আলাদা আলাদা জীব। দেখবে কোনো জীব পচা জীবদেহ খাচ্ছে, তাহলে সেটা কি করছে? বাস্তুতন্ত্রকে রক্ষা করছে। আবার উদ্ভিদরা কি করছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে সালোক সংশ্লেষের সময়, তাহলে কি করছে? পরিবেশকে সুরক্ষা রাখছে বা বাস্তুতন্ত্রের যে রক্ষা সেটা করছে কে? এই জীববৈচিত্র্য। তারপরে দেখো জলবায়ু নিয়ন্ত্রণ করা বা বৃষ্টিপাত বা এখানে পরিবেশ দূষণ, এই জলবায়ুগুলোকে রক্ষা করছে জীববৈচিত্র্য। অর্থনৈতিক গুরুত্ব, তোমরা জানো যে কাগজ শিল্প, তারপরে মোম শিল্প, মধু শিল্প, এই যে জীববৈচিত্র্যের বিভিন্ন জীববৈচিত্র্য থেকে পাওয়া বিভিন্ন যে পণ্য, সেগুলো কি করছে? আমাদের অর্থনৈতিক গুরুত্ব বা অর্থনৈতিক যে দায়বদ্ধতা, সেই অর্থনৈতিক জায়গাগুলোকে আমাদের মেনটেন করছে। তাহলে অর্থনৈতিক গুরুত্বতে জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম। তারপরে দেখো শিল্প সাহিত্যের প্রভাব। এবার শিল্প সাহিত্য বলতে বিভিন্ন যে শিল্প,
যেমন এখানে যদি আমি তোমাদের বলি শিল্প সাহিত্যে বিভিন্ন পৌরাণিক কাহিনী, যেমন শিবের ষাঁড়, লক্ষ্মীর পেঁচা, দুর্গার সিং, গণেশের বাহন ইঁদুর, এইগুলোকে কিন্তু আমরা হিন্দু ধর্ম হিসেবে এগুলোকে ব্যবহার করছি। তাছাড়া তুমি জানো যে রেশম শিল্প, পোল্ট্রি শিল্প, মৎস্য শিল্প, এগুলোতে কিন্তু শিল্পর ক্ষেত্রে জীববৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারে আমরা মেন যে জায়গাটা জীববৈচিত্র্যের হটস্পট, এই জায়গায় আমরা চলে যাব। এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। আমরা যদি বিগত বছরে কোশ্চেন দেখি, এই জায়গা থেকেই কিন্তু কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছিল। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল। আমি তোমাদের একটু ডিটেলস পড়িয়ে তারপরে দেখো ইনসিটু এক্সিটু সংরক্ষণ, তারপরে হটস্পটে দেখো এই জায়গাগুলো থেকে কোশ্চেন দিয়েছে। তো এই জায়গাগুলো আমি আলোচনা করছি। দেখো হটস্পট, হটস্পটটা কি? হটস্পট মানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ বা প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বসবাস করছে এবং বর্তমানে যেগুলো বিপন্ন হতে চলেছে তবুও রয়েছে, সেইগুলোকে আমরা কি বলবো? হটস্পট বলবো। তাহলে আমরা কি বললাম? সমগ্র পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে অধিক বা অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ বা প্রাণী রয়েছে, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বসবাস করছে, তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, সেগুলোকে রক্ষা করা আমাদের কিন্তু কর্তব্য। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমরা কি বলি? হটস্পট বলি। তাহলে হটস্পট বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে হটস্পটের ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। এবার এখানে হটস্পট সম্পর্কে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে সমগ্র পৃথিবীতে 36টি স্থলজ এলাকাকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করি এবং ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। এই জায়গা থেকে অলরেডি কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। এই লাইনটা আমি যেটা দাগ করলাম শর্ট নোট হিসেবে খাতায় লিখে রাখবে। কি বললাম? সমগ্র পৃথিবীতে 36টি স্থলজ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে: পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, তারপর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড। এইগুলো হচ্ছে কি হটস্পট এলাকা। টোটাল 4টে ভারতের হটস্পট রয়েছে। এবার এই 4টে হটস্পট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবারে হটস্পটের একটা শর্ত রয়েছে, কি কি কারণে ওই জায়গাগুলোকে আমরা হটস্পট বলবো। মনে রাখতে হবে, যদি 1,500-এরও বেশি আঞ্চলিকভাবে সীমাবদ্ধ অর্থাৎ এন্ডেমিক প্রজাতি এখানে যদি উপস্থিত থাকে, তাহলে সেই জায়গাগুলোকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করব। প্রাথমিক উদ্ভিদ গোষ্ঠী 70% বিনষ্ট হয়ে যাওয়া, 30% অবশিষ্ট থাকতে হবে। সমগ্র পৃথিবীতে উপস্থিত নালিকা ব্যান্ডিল সমন্বিত উদ্ভিদ গোষ্ঠী যেমন 0.5% এর অধিক উপস্থিত থাকতে হবে। প্রাণী বৈচিত্র্য অধিক পরিমাণে থাকতে হবে। অধিকাংশ প্রাণী যেন এন্ডেমিক প্রজাতির হয়, সেগুলো কিন্তু জানতে হবে। তাহলে হটস্পটের এই শর্তগুলো রয়েছে, এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এবার এন্ডেমিক প্রজাতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আঞ্চলিক যে প্রজাতি, আঞ্চলিক যে জীবগুলো, সেগুলোকে আমরা এন্ডেমিক প্রজাতি বলবো। তারপরে কিস্টোন প্রজাতি মানে বাস্তুতন্ত্রের যে ভারসাম্য রক্ষা করছে, রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের কি ম্যানগ্রোভ অরণ্যের একটি বাস্তুতন্ত্রের কিস্টোন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবনকে আমরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে বলেই ওটাকে আমরা চিনি। তাহলে এই জায়গাগুলো আমরা জেনে রাখবো। এবারে আমরা ভারতের যে হটস্পট গুলো রয়েছে, ভারতের হটস্পট কটা বললাম? 4টে হটস্পট বললাম। এই 4টে হটস্পটের আমরা পরপর, যেমন হচ্ছে প্রথমে পূর্ব হিমালয় রয়েছে, তারপরে ইন্দো বর্মা, তারপরে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, তারপরে সুন্দাল্যান্ড। এই 4টে হটস্পট সম্পর্কে ডিটেলসে জানবো। তোমাদের সিলেবাসে এই জায়গাগুলো রয়েছে আর এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় আসে এবং এই জায়গা থেকে কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েও ছিল। তো এখানে দেখো পূর্ব হিমালয় হটস্পট। তো পূর্ব হিমালয় হটস্পট যখন আমরা জানবো, তার অবস্থান সম্পর্কে প্রথমে আমাদের ধারণা দরকার। তাহলে পূর্ব হিমালয় হটস্পট, তাহলে উত্তর পূর্ব ভারত যেমন আসাম, সিকিম, নেপাল ও ভুটানে জলবায়ু নাতিশীতোষ্ণ। এখানে 1780 মিটার থেকে 3500 মিটার পর্যন্ত এই যে এলাকাটা উত্তর পূর্ব ভারত, আসাম, সিকিম, নেপাল, ভুটান, এই যে নাতিশীতোষ্ণ এলাকাটা, এটা পূর্ব হিমালয় হটস্পট। এখানে বিভিন্ন জীব প্রজাতি রয়েছে, এখানে জীব বৈচিত্র্য রয়েছে। এখানে তোমাকে মনে রাখতে হবে যে এন্ডেমিক প্রজাতিগুলো পাওয়া যায়, যেমন বিভিন্ন হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, সপুষ্পক উদ্ভিদ এখানে প্রচুর পরিমাণে রয়েছে, বা বিভিন্ন যে প্রাণী যেমন রেড পান্ডা, সোনালী লেঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি, বা উদ্ভিদ হিসেবে আমি তোমাদের বললাম
যে রোডোডেনড্রন উদ্ভিদ, ওক 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 হচ্ছে এক ধরনের উদ্ভিদ, তাহলে এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে পূর্ব হিমালয় হটস্পটে। তাহলে পূর্ব হিমালয় হটস্পটে কোন কোন প্রজাতি পাওয়া যায়, এন্ডেমিক প্রজাতিগুলো কি কি, উদ্ভিদ কোনগুলো, প্রাণী কোনগুলো, এই জায়গাটা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়, আর এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। তো এখানে মনে রাখতে হবে পূর্ব হিমালয় হটস্পটের প্রাণী হচ্ছে রেড পান্ডা, সোনালী লেঙ্গুর, উড়ন্ত কাঠবেড়ালি, তারপরে উদ্ভিদ হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ওক, তারপরে রোডোডেনড্রন উদ্ভিদ, এই জায়গাটা আমরা মনে রাখবো। তারপরে ইন্দো বর্মা হটস্পট, ইন্দো বর্মা হটস্পট এটার অবস্থান উত্তর পূর্ব ভারতের ভুটান থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত রয়েছে ইন্দো বর্মা হটস্পট। এখানে বিভিন্ন যে জীববৈচিত্র্য রয়েছে, এই জীববৈচিত্র্যগুলো প্রায় 13,000 প্রজাতির উদ্ভিদ এখানে কিন্তু রয়েছে ইন্দো বর্মাতে। এবার এন্ডেমিক প্রজাতিগুলো কি কি মনে রাখতে হবে, প্রাণীদের মধ্যে বিভিন্ন শ্যাওলা, এটা উদ্ভিদের মধ্যে পড়ছে শ্যাওলাটা। তারপরে দেখো এন্ড হরিণ, ফিশিং ক্যাট, জয়েন্ট ইবিস, এই ধরনের প্রাণী পাওয়া যায়। তাছাড়া শ্যাওলা, বিভিন্ন ধরনের আর্কিড, এই ধরনের কিন্তু জীব বৈচিত্র্য বা জীব প্রজাতি আমাদের কিন্তু ইন্দো বর্মা হটস্পটের মধ্যে পাওয়া যায়। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। তাহলে ইন্দো বর্মা হটস্পটে কোন ধরনের এন্ডেমিক প্রজাতি পাওয়া যায়, এন্ড হরিণ, ফিশিং ক্যাট, জায়ান্ট ইবিস, এবং উদ্ভিদের মধ্যে শ্যাওলা, বিভিন্ন ধরনের আর্কিড, এই আর্কিড থেকে কোশ্চেন দেয়, তাহলে এই জায়গাগুলো জানবো। তারপরে দেখো 3 নম্বর যে হটস্পট ভারতের পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত, 16,000 কিমি পর্যন্ত মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা পর্যন্ত বিস্তৃত রয়েছে। 500 থেকে 1,500 মিটার উচ্চতায় প্রধানত চিরহরিৎ ঘন বনাঞ্চল দেখা যায়। এবার এই জায়গা থেকে আমরা যে জীববৈচিত্র্যগুলো পেয়ে থাকি, জীববৈচিত্র্যগুলো কি কি, এই অঞ্চলে প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী, উভচর, পক্ষী জাতীয় প্রাণীদের মধ্যে বেশি রয়েছে জীববৈচিত্র্য। এখানে আমরা মনে রাখবো বিভিন্ন ধরনের সরীসৃপ, মিনিমাম এখানে 126টি প্রজাতির মানে উভচর, 4,000টি প্রজাতির উদ্ভিদ, 508টি পাখি প্রজাতি এবং 157টি সরীসৃপ প্রজাতি, বাঘ, হাতি, এগুলো উপস্থিত রয়েছে। এখানে যে এন্ডেমিক প্রজাতি বা এখানে যে এন্ডেমিক প্রজাতি বলতে প্রাণী বা উদ্ভিদগুলো রয়েছে, যেমন দেখো লায়ন হচ্ছে টেইলড ম্যাকাও, লায়ন টেইলড ম্যাকাও এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলে পাওয়া যায়। স্লথ ভাল্লুক পাওয়া যায়। তারপর দেখো স্ট্রাইপ নেকড়ে, বেজিং, তারপর হচ্ছে শ্রীলঙ্কান লেপার্ড, এশিয়ান হাতি, এগুলো পাওয়া যায়। আর উদ্ভিদের মধ্যে রয়েছে নীলাকুরিনজি বা কুরিলজি গুল্ম, এগুলো কিন্তু পাওয়া যায় পশ্চিমঘাট বা শ্রীলঙ্কা এই ধরনের এইখানে হটস্পটে। তো এই জায়গাটা আমরা মনে রাখবো। তাহলে এন্ডেমিক প্রজাতিগুলো আমরা মনে রাখবো। তাছাড়া সুন্দারল্যান্ড যে 4 নম্বর হটস্পট রয়েছে ভারতের, এখানে যে জীববৈচিত্র্যগুলো রয়েছে, এই জীববৈচিত্র্যগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে। তো সুন্দারল্যান্ড, সুন্দারল্যান্ড হচ্ছে বঙ্গোপসাগর উপকূলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। তাহলে হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত সুন্দারল্যান্ড। এখানে যে বিভিন্ন জীববৈচিত্র্য বা জীব প্রজাতি রয়েছে, এখানে ডলফিন রয়েছে, কুমির রয়েছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, তারপর হচ্ছে ঝিনুক রয়েছে, এগুলো রয়েছে। তাছাড়া বিভিন্ন প্রাণী আমি বললাম, বালি ময়না, হক ইগল, ওরাং ওটাং, ফ্রিনেল্লা ব্যাং, সোনালী অ্যারোয়ানা প্রভৃতি ধরনের মাছ আর র্যাফলেসিয়া এখানে পাওয়া যায়। তাহলে সুন্দারল্যান্ডে র্যাফলেসিয়া পাওয়া যায়, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়, এই জায়গাগুলো মনে রাখবো। তো সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য অঞ্চল, এখানে যে ধরনের প্রাণী মানে এন্ডেমিক প্রজাতি পাওয়া যায়, বালি ময়না, হগ ইগল, ওরাং ওটান, ফ্রিনেল্লা ব্যাং, সোনালী অ্যারোয়ানা মাছ, তারপর হচ্ছে র্যাফলেসিয়া এই ধরনের উদ্ভিদ, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা এখান থেকে আর যে অংশগুলো রয়েছে, জীববৈচিত্র্যর গুরুত্ব হ্রাস, জীববৈচিত্র্য কেন হ্রাস পাচ্ছে সেটাও আমরা জানবো। তো জীববৈচিত্র্য আমরা বর্তমানে কিন্তু মানে পরপর ধ্বংসের মুখে আমরা পৌঁছে দিচ্ছি। কেন? কারণ বাসস্থান আমরা ধ্বংস করছি, শিকার ও চোরা শিকার হচ্ছে, অরণ্য ধ্বংস হচ্ছে, দূষণ হচ্ছে, অতি ব্যবহার হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে বিভিন্ন উন্নয়ন ও জলবায়ুর বিশ্ব উষ্ণায়ন, এটা বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এই কারণে জীববৈচিত্র্য কি হচ্ছে, ধ্বংস হচ্ছে বা হ্রাস হচ্ছে। এই জায়গাগুলো আমরা মনে রাখবো।
এবারে এখান থেকে আরো কিছু কোশ্চেন পরীক্ষায় দেয়, যেমন ইনসিটু সংরক্ষণ কি, এক্সিটু সংরক্ষণ কি, এই জায়গাগুলো আমরা মনে হচ্ছে একটু জানবো, এই জায়গাগুলো জানবো। তো ইনসিটু এক্সিটু সংরক্ষণটা আমাদের জেনে নিতে হবে। তো ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণটা কি আমরা একটু জেনে নিই। তো এখানে ইনসিটু এক্সিটু সংরক্ষণ, এই দেখো ইনসিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণে দুটো হচ্ছে উপায়, এক হচ্ছে ইনসিটু সংরক্ষণ, অপরটি হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ মানে নিজ পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকেই আমরা ইনসিটু সংরক্ষণ বলবো। অর্থাৎ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণ। নিজ পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। সুবিধা কি? বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকে, বৃহৎ অঞ্চল জুড়ে চলাফেরা করতে পারে, সকল জীবের সঙ্গে মেশা সুযোগ পায়। আর অসুবিধা, প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না, সকল জীবেদের দ্বারা দুর্বল জীবেরা আক্রান্ত হতে পারে। এইগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের অসুবিধা। তো ইনসিটু সংরক্ষণের উদাহরণ থেকে কোশ্চেন দেয়, বিভিন্ন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণ। অর্থাৎ নিজ বাসস্থান বা নিজ পরিবেশে জীববৈচিত্র্যের যে সংরক্ষণ, এটা ইনসিটু সংরক্ষণ। এই জায়গা থেকে অলরেডি কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, এই জায়গাগুলো আমরা মনে রাখবো। তাহলে এখানে আমরা ইনসিটু সংরক্ষণ জানলাম, এক্সিটু সংরক্ষণ কি সেটাও আমরা জানবো। তো এক্সিটু সংরক্ষণ মানে উদ্ভিদ বা প্রাণী এদের প্রাকৃতিক যে অবস্থান বা প্রাকৃতিকভাবে যেখানে তারা বসবাস করত, সেখান থেকে দূরে নিয়ে গিয়ে অন্য স্থানে সংরক্ষণকে আমরা এক্সিটু সংরক্ষণ বলি। অর্থাৎ নিজ পরিবেশ থেকে দূরে নিয়ে গিয়ে বাসস্থান অন্য পরিবেশে যখন সংরক্ষণ করা হচ্ছে, সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তো মনে রাখতে হবে, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের উদাহরণ। নিজ বাসস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণকে এক্সিটু সংরক্ষণ বলবো। এখানে এক্সিটু সংরক্ষণের সুবিধা, প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয়। এখানে কিন্তু সম্ভাবনা কিন্তু মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না, সকল জীবেদের দ্বারা দুর্বল জীবেদের আক্রান্ত সম্ভাবনা থাকে না। অসুবিধা, বিবর্তনের দ্বারা ক্ষুণ্ণ হয়, অন্যান্য জীবেদের সঙ্গে মেশার সুযোগ পায় না, সম্ভাবনা থাকে না, জীবের ক্ষুদ্র স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণের অসুবিধা। এবার এখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন পরীক্ষায় দেয় এই উদাহরণ থেকে। এক্সিটু সংরক্ষণ মানে নিজ বাসস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণ। উদাহরণ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এবারে এখানে আমরা যদি তোমাদের বলি ক্রায়ো সংরক্ষণটা কি, এই জায়গা থেকেও কোশ্চেন আমরা পরীক্ষায় পেয়েছিলাম। তো এই জায়গাটা আমরা একটু জেনে নিই। ক্রায়ো সংরক্ষণ মানে কোনো রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ, মানে নাইট্রোজেন, তরল নাইট্রোজেনে প্রায় 196 ডিগ্রি -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ক্রায়ো সংরক্ষণ করা হয়। এই 196 ডিগ্রি উষ্ণতা, -196 ডিগ্রি উষ্ণতায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এখানে বেশিরভাগ ক্ষেত্রে জার্মোপ্লাজম বা বিভিন্ন ডাইমিথাইল হচ্ছে সালফাইড মানে ডিএমএসও মেশানো হয়, যেখানে কিন্তু জার্মোপ্লাজম বহুদিন ধরে সংরক্ষিত করা যায়। এই জায়গা থেকে কিন্তু আমরা জানি। তো ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু এইগুলোকে সংরক্ষণ করা হয়। তো এই জায়গাগুলো আমরা জানবো, এই জায়গাগুলো আমরা মনে রাখবো, এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে। এবারে ভারতের কয়েকটি বিপন্ন প্রজাতি, ভারতের কিছু বিপন্ন প্রজাতি রয়েছে যেগুলো কিন্তু বর্তমানে হ্রাস হচ্ছে, মানে কমে যাচ্ছে। তো ভারতের কিছু বিপন্ন উদ্ভিদ ও প্রাণী, কয়েকটি বিপন্ন উদ্ভিদ যেমন সর্পগন্ধা, ঘৃতকুমারী, সূর্য শিশির, তারপরে হচ্ছে কলচিকাম, কলসপত্রী, এইগুলো হচ্ছে বিপন্ন উদ্ভিদ, বর্তমানে এগুলো বিলুপ্ত হতে চলেছে। ঠিক আছে, এন্ডেঞ্জার্ড প্রজাতি এগুলো মনে রাখবে। আর কয়েকটি বিপন্ন প্রাণী, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে ভারতীয় বাঘ, একশৃঙ্গ,
গন্ডার, এশিয়ান সিংহ, কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান, এগুলো কয়েকটি বিপন্ন প্রাণী প্রজাতি। পাখির মধ্যে রয়েছে স্তন্যপায়ী পাখির মধ্যে রয়েছে ময়ূর, সারস, ঈগল। সরীসৃপের মধ্যে রয়েছে কুমির, তারপর হচ্ছে সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল, হিমালয়ান সালামান্ডার, এইগুলো বিপন্ন প্রাণী। এবার এই বিপন্ন প্রাণী উদ্ভিদের ক্ষেত্রেও কোশ্চেন আমরা পরীক্ষায় দেখেছি, প্রাণীদের ক্ষেত্রেও পরীক্ষায় দেখেছি কোশ্চেন দিয়েছে। তো এখানে মনে রাখবে সর্পগন্ধা অতি ব্যবহারের কারণে এগুলো কিন্তু মানে হচ্ছে বিপন্ন হতে চলেছে। ঘৃতকুমারী, সূর্য শিশির, কালচিকাম, কলাসপত্রী, এগুলো মনে রাখবে বিপন্ন উদ্ভিদ। আর বিপন্ন প্রাণী স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে ভারতীয় বাঘ, একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান। পাখির মধ্যে রয়েছে ময়ূর, সারস, ঈগল। আর সরীসৃপের মধ্যে রয়েছে কুমির, সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল, হিমালয়ান সালামান্ডার। এইগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে কিছু কোশ্চেন পরীক্ষা অলরেডি দিয়েছে, কিছু কোশ্চেন পরীক্ষায় যেগুলো দিয়েছে আমি এক এক করে আলোচনা করছি। দেখো এই কোশ্চেনটি দিয়েছিল, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়? তাহলে ইন সিটু সংরক্ষণ নয় কোনটি? তো আমরা জানি ইন সিটু সংরক্ষণ মানে নিজ বাসস্থানে সংরক্ষণ। নিজ বাসস্থানে যে সংরক্ষণ সেটা ইন সিটু সংরক্ষণ। সেখানে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কি ইন সিটু সংরক্ষণ। তো ইন সিটু সংরক্ষণের উদাহরণ হিসেবে এখানে কি কি রয়েছে? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো ইন সিটু সংরক্ষণ। যেহেতু 9 দিয়ে কোশ্চেন, চিড়িয়াখানা এটা এক্স সিটু সংরক্ষণ, নিজ বাসস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা। তাহলে 9 দিয়ে কোশ্চেন বলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এটা ভুল অ্যান্সার বলেই অপশন সি হবে সঠিক, যেহেতু 9 দিয়ে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটি 2022-এ দিয়েছিল পরীক্ষায়। এরপর দেখো এই কোশ্চেনটিও পরীক্ষায় দিয়েছিল, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? তো ভারতে টোটাল 4টে হটস্পট রয়েছে। সেই 4টে হটস্পটের মধ্যে তুমি যদি পূর্ব হিমালয়ে যাও, পূর্ব হিমালয়ে আমরা কি কি পেয়েছিলাম? পূর্ব হিমালয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতি পেয়েছিলাম। উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতির মধ্যে আমরা পেয়েছিলাম যে হচ্ছে পূর্ব হিমালয়ে সোনালী লেঙ্গুর, রেড পান্ডা, উড়ন্ত কাঠবিড়ালি পেয়েছিলাম। তাছাড়া আমরা পেয়েছিলাম একশৃঙ্গ গন্ডার, এটাও কিন্তু পূর্ব হিমালয়ে পাওয়া যায়। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি। ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? পূর্ব হিমালয়ে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে। এখানে রাইট অ্যান্সার অপশন ডি। তারপরের কোশ্চেনে চলে যাব, এই কোশ্চেনটিও পরীক্ষায় দিয়েছিল। জিন ব্যাং যার উদাহরণ তা হলো, জিন ব্যাং কিসের উদাহরণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি দিয়েছে কিন্তু এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আবারও রিপিট হতে পারে। এক্স সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, ইন সিটু সংরক্ষণ, মাইক্রো প্রপোগেশন। রাইট অ্যান্সার কি হবে? জিন ব্যাং। জিন ব্যাং হচ্ছে একটি এক্স সিটু সংরক্ষণ, কারণ নিজ বাসস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয় জিন ব্যাং, জিন ব্যাংকের মাধ্যমে। তাহলে তোমাদের এখানে মানে ক্রায়ো সংরক্ষণ পড়িয়েছি, সেখানে কিন্তু বলেছি -196°C মানে সেলসিয়াস উষ্ণতায় তরল নাইট্রোজেন, সেখানে কিন্তু জার্মোপ্লাজম বা ক্রায়ো সংরক্ষণ করা হয়। তাহলে জিন ব্যাংক এটা হচ্ছে এক ধরনের এক্স সিটু সংরক্ষণ, নিজ বাসস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়। অলরেডি দেখো কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছে এই চ্যাপ্টার থেকে। আরো কোশ্চেন রয়েছে, এখান থেকে কোশ্চেন দিয়েছিল, নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির একটি? তাহলে ভারতের বিপন্ন প্রজাতি কোনগুলো? ভারতের বিপন্ন প্রজাতি আমি তোমাদের বলেছি নীলগিরি, গন্ডার, তুষার চিতার, কালো গাড়ের সারস, মসৃণ হচ্ছে লেয়ানট, গ্রেট ব্রেনিয়ান মাস্টার, ব্যাংকক, ব্ল্যাক কাক, এগুলো কি বিপন্ন প্রজাতি। তাহলে বিপন্ন প্রজাতির মধ্যে এইগুলো পড়ছে। এখানে তোমাকে আমি সরীসৃপ, তারপরে আলাদা আলাদা করে স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি আলাদা আলাদা করে বুঝিয়েছি। তো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে দেখো, স্তন্যপায়ী বলেছিলাম ভারতীয় বাঘ, একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান, এগুলো বিপন্ন প্রজাতি ভারতের। পাখির মধ্যে পড়িয়েছি ময়ূর, সারস, ঈগল। সরীসৃপের মধ্যে পড়িয়েছি কুমির, সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল, হিমালয়ান সালামান্ডার। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে?
এখানে লাইন অ্যান্সার কি হবে, অপশন গুলো যদি তুমি একটু মেনটেন করো, একটু যদি বুঝে নাও, বুঝে নেবে, দেখো এখানে গন্ডার অপশন রয়েছে, তাহলে বিপন্ন প্রজাতির মধ্যে গন্ডার। এখানে আবার দেখো ময়ূর রয়েছে, ময়ূরও কিন্তু বিপন্ন প্রজাতি, পড়িয়েছি, একটা পাখির মধ্যে পড়ছে, তাহলে এখানে দুটো অ্যান্সার তুমি করো, গন্ডারও হচ্ছে আবার ময়ূরও হচ্ছে, তাহলে বি আর সি দুটো অ্যান্সার ঠিক। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরের কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটিও পরীক্ষায় দিয়েছিল। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ হলো, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কি? অপশানে রয়েছে তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাই অক্সাইড, তরল মিথেন। তো ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে আমরা বলেছিলাম -196° মানে সেলসিয়াস উষ্ণতায় কি করা হয়, জার্মোপ্লাজম বা হচ্ছে বিভিন্ন জীবদেহ, কোষ, মুকুল, এগুলো কি হয়, সংরক্ষণ করা হয়। সেখানে কি ব্যবহার করা হয়, তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাই এখানে রাইট অ্যান্সার অপশন বি, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম তরল নাইট্রোজেন। রাইট অ্যান্সার অপশন বি। এই কোশ্চেনটিও পরীক্ষায় দিয়েছে। তো এই টাইপের কোশ্চেন আরো রয়েছে, আরো যদি কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে চাও, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন দেখতে চাও, প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল লিখে সার্চ করলে লার্ন মাইল এই অ্যাপটি পাবে। এখানে সমস্ত বিগত বছরের কোশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডেইলি প্র্যাকটিস, ফ্রি টেস্ট, ফ্রি মেটেরিয়াল পাবে, সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সমেত তোমরা এখানে প্র্যাকটিস করবে। আর যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন করতে চাও, অন্যান্য স্টুডেন্ট যেভাবে গভর্নমেন্ট কলেজে পেয়েছে বিগত বছরে চান্স, তোমরাও যাতে কম সময়ে ভালোভাবে রেজাল্ট করতে পারো, ভালো রেজাল্ট করে গভর্নমেন্ট কলেজে চান্স পাও, তার জন্য আমাদের নতুন যে পেইড ব্যাচটি চলছে, তোমরা নতুন এই পেইড ব্যাচে ক্লাসগুলো করতে পারো। মাত্র 699 টাকা খরচ হবে, অল সাবজেক্ট, মানে তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে, অল সাবজেক্টের ক্লাস, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ক্লাসগুলো হয়। এই ক্লাসগুলো এক্সামের আগে পর্যন্ত লাইভ পাবে, লাইভ ক্লাস মিস করলে মক টেস্ট, সাজেশন সেট, এগুলো সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে পরীক্ষার আগে পর্যন্ত। যদি অ্যাডমিশন করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে। আর যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, ইউটিউবে যে ক্লাসগুলো আমি করিয়েছি এর আগের ক্লাসগুলো দেখোনি, ক্লাসগুলো মিস করেছো, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে, প্লেলিস্ট চেক করবে, ক্লাসগুলো পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।